আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। খাইর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, খাইর উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন কার্যক্রমের ধারাবাহিকতায় আমি আজকে নবম দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য একটি ক্লাস নিতে যাচ্ছি। নবম দশম শ্রেণী বিষয় হচ্ছে রসায়ন। রসায়নে অধ্যায় হচ্ছে আর্ট। আমরা এর আগে এই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা প্রথম দিকে যে আলোচনাটা ছিল সে আলোচনাটা সম্পূর্ণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। আশা করছি তোমরা সব প্রথম ক্লাস থেকে প্রাথমিক যে ধারণাটা ছিল এই অধ্যায়ে সেই ধারণাটা লাভ করতে পেরেছ। এবং আজকে আমরা প্রথম ক্লাসে অর্থাৎ তোমার রাসায়নিক শক্তির যেই বিষয়গুলো ছিল, রসায়নের শক্তি, তারপর হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপারি বিক্রিয়া, তারপর হচ্ছে বন্ধন শক্তির হিসেব করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের 181 পৃষ্ঠা, যেটা হচ্ছে তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া। তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া, আমরা এই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার মধ্যে আরো যা থাকবে সেটি হচ্ছে এই পাঠের মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেটি আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা প্রথমে তোমার তড়িৎ রাসায়নিক কোষটা কি এই সম্পর্কে একটু তোমাদেরকে বলি। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তোমার তড়িৎ রাসায়নিক কোষ বলে। তাহলে আমি কি বলছি, যেটা হচ্ছে তোমার যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। আমি আবার বলছি, দেখো, যে যন্ত্রের সাহায্যে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় তড়িৎ রাসায়নিক কোষ কি তা বুঝতে পারছো। এরপর আসো আমরা তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে তোমার দুই প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে আমি আজকে আমার তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কোন কোষটা নিয়ে আলোচনা করব? তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে আমি আলোচনা করব।
আমার পরবর্তী অনলাইন ক্লাস যেটি নিব সেই ক্ষেত্রে আমি গ্যালভানিক কোষটা নিয়ে তোমাদের আরেকটি ক্লাস নিব। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে দেখো তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে? তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে, দেখো আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা বলেছি তখন আমি বলছি যে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন, রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটানো। তাহলে এটার মধ্যে তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে ওই ধরনের কোষ যেই কোষে তোমার বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করে, বাইরের কোনো তড়িৎ উৎস থেকে বিদ্যুৎ শক্তিটা ব্যবহার করে তোমার রাসায়নিক বিক্রিয়া যে কোষের মধ্যে ঘটানো হয় সেটি হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তোমার কি করবে, যেটা হচ্ছে বাইরের উৎস থেকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে সংগঠন করব, আর সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে। এরপর আসো আমাদের তৃতীয় যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। তাহলে তড়িৎ বিশ্লেষণের কৌশল এর মধ্যে আমাদের প্রথম যে অংশটা সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা কি। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে তোমার গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্যে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষে যেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আবার বলছি, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষের মধ্যে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। আর এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা এখন যেই তড়িৎ বিশ্লেষণের যে কৌশলের মধ্যে আমরা যেই উদাহরণটা দিব সেটি হচ্ছে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তাহলে দেখো এইটা কিভাবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ হয় আমরা এটি এখন ব্যাখ্যা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের মাধ্যমে আমরা তোমার কি করব, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেই কোষটা আমি এখানে অঙ্কন করলাম বা বোঝানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে তোমার একটা তড়িৎ বিশ্লেষক কোষ, আর এই কোষের মাধ্যমে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় সেটি আলোচনা করব। তাহলে দেখো এই কাজটা করার জন্য আমার আবার সেই সংজ্ঞাটা যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষটা কি, যে কোষে তোমার বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তাহলে দেখো এটা হচ্ছে তোমার আমরা তাহলে কি করব, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যদি আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে তোমার যেই কাজটা হবে সেটা হচ্ছে তোমার দেখো এখানে এই চিত্রের মধ্যে এখানে দুটো দণ্ড দেখা যাচ্ছে, এই দুটো দণ্ডকে তোমার বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বারের মধ্যে একটাকে অ্যানোড বলা হয়, একটাকে ক্যাথোড বলা হয়। অ্যানোডে তোমার ক্লোরিন গ্যাস জমা হবে, ক্যাথোডে তোমার কি জমা হবে, সোডিয়ামটা জমা হবে। কিভাবে এটা জমা হবে আমরা সেই বিষয়টি এখন একটু আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমাদের যেই সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে তোমার NaCl, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা প্রথমত কি করব, একটি কাঁচ বা চীনামাটির পাত্র নিব। এটা হচ্ছে একটা কাঁচ বা চীনামাটির পাত্র। এই পাত্রের মধ্যে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণটা নিব। কি নিব আমরা, গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণটা নিব। তারপর গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মূলত এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মূলত তোমার দুইটা অংশ থাকে,
একটা হচ্ছে তোমার সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, অর্থাৎ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এই আয়ন আকারে তোমার এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তোমার এই দুটো অংশ থাকে, একটা হলো সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন। এই দুটি আয়ন থাকে। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুটি আয়ন তোমার কি করতে পারে, চলাচল করতে পারে। তাহলে এখানে আমাদের কি দ্রবণ আছে, গলিত সোডিয়াম ক্লোরাইড। এটার মধ্যে তাহলে কি আছে, দুটো আয়ন আছে, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে তোমার এই তড়িৎদ্বার, তারপর হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম প্লাস দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে যে বিষয়টা হবে, আমি বললাম তাহলে কি দ্রবণের মধ্যে যে দুটো আয়ন আছে, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, এই দুটো আয়ন তোমার কি করতে পারে, চলাচল করতে পারে। তারপর আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে দুইটা ধাতব দণ্ড আমরা এখানে দিলাম। এই দুইটা ধাতব দণ্ড বা সেটা গ্রাফাইট দণ্ড হতে পারে, গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এই দণ্ড দুইটি এক প্রান্তকে তোমার এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি চিহ্ন, আমরা এই ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম, আর এক প্রান্তকে তোমার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে তোমার কি করলাম, যুক্ত করলাম। তাহলে দেখো একটিকে ব্যাটারি ধনাত্মক প্রান্তে এবং অপরটিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এটাকে বলা হয় ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড। ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড, এটা যেহেতু ধনাত্মক তড়িৎদ্বার তাহলে সেটা কি করবে, তোমার দ্রবণের মধ্যে যে ঋণাত্মক ক্লোরাইড আয়ন আছে সেটাকে তোমার কি করবে, আকর্ষণ করবে। তাহলে ঋণাত্মক ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। অন্যদিকে তোমার কি করবে, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যেটা, সেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড। এটা যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, এটা তাহলে কি করবে, দ্রবণের মধ্যে যে ধনাত্মক আয়নটা আছে সেই আয়নটাকে অর্থাৎ সোডিয়াম আয়নটাকে আকর্ষণ করবে। তাহলে অ্যানোডে তোমার কি হচ্ছে, কোন আয়নটাকে আকর্ষণ করতেছে, ক্লোরাইড আয়নটাকে আকর্ষণ করতেছে। ক্যাথোড তোমার সোডিয়াম ধনাত্মক আয়নটাকে তোমার কি করতেছে, আকর্ষণ করতেছে। পরবর্তীতে তোমার দেখো এই ক্লোরাইড আয়ন তোমার অ্যানোডে গিয়ে তোমার কি করবে, ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করে তোমার ক্লোরিন হিসেবে এটা জমা হবে। কি হিসেবে জমা হবে, ক্লোরিন হিসেবে জমা হবে। অর্থাৎ আমরা বলতে পারি দেখো ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তাহলে তোমার ক্লোরাইড আয়ন তোমার কি করবে, এই যে ক্লোরিন Cl- এটা তোমার ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে তোমার কি করবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। যদি আমার এখানে ক্লোরিন একটা পরমাণু আয়ন দেখা গেছে, তাহলে আমি এখানে হাফ Cl2 দিতে পারি, তাহলে হাফ Cl2 এর অর্ধেক হচ্ছে Cl, ঠিক আছে। তাহলে ক্লোরাইড আয়ন তোমার কি করলো, ইলেকট্রন বর্জন করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে গেল। তাহলে তোমার এখানে এই অ্যানোডের মধ্যে তোমার ইলেকট্রনের কি হয়েছে, বর্জন হয়েছে। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ। ইলেকট্রন বর্জন মানে হচ্ছে কি, জারণ। তার মানে অ্যানোডে তোমার কোন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, জারণ বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। অপরদিকে তোমার দেখো এই যে সোডিয়াম আয়ন ক্যাথোড কর্তৃক আকর্ষিত হচ্ছে। এই যে ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড কর্তৃক এই সোডিয়াম আয়নটা তোমার কি হয়েছে, আকর্ষিত হয়েছে। সেই ক্ষেত্রে তোমার এই ক্যাথোড থেকে সোডিয়াম আয়নটা তোমার কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তোমার ইলেকট্রন সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে তোমার সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, তোমার সোডিয়ামে পরিণত হয়ে যায়। তাহলে এখানে তোমার সোডিয়াম ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে ক্যাথোডে সোডিয়াম ইলেকট্রন তোমার কি করছে, গ্রহণ করছে। যেহেতু সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সোডিয়াম এখানে তোমার কোন বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ আর ইলেকট্রন বর্জন মানে হচ্ছে তোমার জারণ। তাহলে আমাদের অ্যানোডে ইলেকট্রনের জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আর ক্যাথোডে তোমার এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে হচ্ছে কোন বিক্রিয়াটা, এখানে বিজারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে তোমার জারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং ক্যাথোডে তোমার বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা দেখো এখানে ছিল সোডিয়াম ক্লোরাইড একটা গলিত দ্রবণ ছিল, সেই দ্রবণ থেকে আমরা সর্বশেষে কি পেলাম, ক্লোরিন এবং সোডিয়ামটাকে আলাদাভাবে পেলাম। তাহলে আমরা এভাবে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডটাকে তোমার কি করতে পারি, তড়িৎ বিশ্লেষণ করতে পারি। তাহলে ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয়, ক্যাথোড কর্তৃক
যে আয়নটা তোমার আকর্ষিত হয় তাকে বলা হয় ক্যাটায়ন, আর অ্যানোড কর্তৃক যে আয়নটা তোমার আকর্ষিত হয় তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে দেখো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, আমরা সে আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, যেটি হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষণের কৌশল। তাহলে আমরা এই যে এখানে তড়িৎ বিশ্লেষণের কৌশলটা আলোচনা করলাম, তার মধ্যে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করলাম গলিত সোডিয়াম ক্লোরাইডে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা ঘটে সেটি আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা সবাই এই টপিকসটা যে আলোচনাটা ছিল সেটা বুঝতে পারছো, এবং তোমাদের বইয়ের পেজ পৃষ্ঠ হচ্ছে 181, 82 এবং 130 পৃষ্ঠে এই আলোচনাটা আছে, তোমরা বই থেকে আবার পড়ে নিবা। ইনশাআল্লাহ তোমরা আশা করি খুব সহজে বুঝতে পারবা কিভাবে তোমার তড়িৎ বিশ্লেষণ হয়, তড়িৎ বিশ্লেষক কোষে কিভাবে তড়িৎ বিশ্লেষণটা হয় সেই কৌশলটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে এটা বাড়িতে পড়ে ফেলবা। আর যদি কোনো সমস্যা, যদি আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ক্লাসের নিচে যে কমেন্ট আছে কমেন্টে তোমার সেই এটা করবা, সমস্যাটা উল্লেখ করবা, তাহলে আমি সেটা পরবর্তীতে তোমাদেরকে ব্যাখ্যা করে দিতে পারবো। তাহলে আজকে আলোচনাটা আমার এই পর্যন্ত। আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদের যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আরেকটা কোষ আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোষ যেটা হচ্ছে গ্যালভানিক কোষ, সেই গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, বাড়িতে থাকবা, নিরাপদে থাকবা এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।